আচ্ছা, তো সবাই দেখেন 6.5টা আমরা শুরু করি। রিকগনিশন অফ কন্টিনজেন্ট লাইবিলিটি। তো এটা আমরা বলেছিলাম যে আমরা যখন কোন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করবো, দ্যাট মিনস ওই কোম্পানির কিছু শেয়ার, মোর দ্যান 50% শেয়ার আমরা কিনে নিব, তখন সেটাকে আমরা বলছি সাবসিডিয়ারি কোম্পানি। তো এখন এই সাবসিডিয়ারি কোম্পানির যদি কোনো কন্টিনজেন্ট লাইবিলিটি থাকে, কন্টিনজেন্ট লাইবিলিটি বলতে হচ্ছে যেটা তার বইতে সে এখনো রেকর্ড করেনি, বাট মেবি এরকম ফিউচারে কোনো একটা ইভেন্টের কারণে এই লাইবিলিটিটা অ্যারাইজ করতে পারে, হ্যাঁ, ইন ফিউচার। তো এখন আমরা যখন ওই কোম্পানিকে কিনে নিব, তখন হচ্ছে এই কন্টিনজেন্ট লাইবিলিটিকে আমরা কনসিডার করব কিনা আমাদের টোটাল ওই কোম্পানি যখন আমরা অ্যাসেট ভ্যালুয়েশন করব বা নেট অ্যাসেট ভ্যালুয়েশন করব, তখন হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটিকে কনসিডার করব কিনা, যদিও ওর বইতে কিন্তু এখনো এটাকে লাইবিলিটি হিসেবে শো করেনি। তো সেক্ষেত্রে দেখেন IFRS 3 বলেছে, IFRS 3 রিকোয়ার্স অ্যান অ্যাকোয়ারার টু রিকগনাইজ অ্যান অ্যাকোয়ারিজ কন্টিনজেন্ট লাইবিলিটি এট দ্য অ্যাকুইজিশন ডেট। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে ইউ হ্যাভ টু কনসিডার দিস কন্টিনজেন্ট লাইবিলিটি। তো এখানে দুইটা কন্ডিশন বলা আছে। সেটা হচ্ছে দ্য কন্টিনজেন্ট লাইবিলিটি ইজ আ প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজিং ফ্রম পাস্ট ইভেন্ট রাদার দেন এ পসিবল অব্লিগেশন। দ্যাট মিনস হচ্ছে পাস্টে কোনো একটা ঘটনার কারণে এরকম একটা অব্লিগেশন ক্রিয়েট হয়েছে, অলরেডি ক্রিয়েট হয়েছে, বাট এটা আমরা এখনো ফাইনাল সেটেলমেন্টে যেতে পারিনি, বা হচ্ছে কি এটা আমার উপর ইমপ্রোজ করা হয়নি, এই কারণে এটা এখনো কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে আছে। এবং এই লাইবিলিটির ক্ষেত্রে আপনি যদি এটার লাইবিলিটির অ্যামাউন্টটা, ফেয়ার ভ্যালুটা আপনি যদি রিলায়েবলি মেজার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে ইউ হ্যাভ টু কনসিডার দিস কন্টিনজেন্ট লাইবিলিটি। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মনে রাখবেন যে 6.5-এ যে কন্টিনজেন্ট লাইবিলিটি যদি থাকে আমার সাবসিডিয়ারি কোম্পানি, তাহলে আমি যখন গুডউইল ভ্যালুয়েশন করব, তখন হচ্ছে গিয়ে ওর কন্টিনজেন্ট লাইবিলিটিকে আমাকে কনসিডার করতে হবে, যদি আমি এটা মানে রিলায়েবলি এটা মেজার করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন পরের স্লাইডে বলেছে, পরের পেজে বলেছে আবার, এখানে আপনারা এই যে নোটস 1 and 2 এটা একটু পড়ে নেবেন। মানে আমরা যেগুলো বলেছি ওইগুলোই আবার সামারি আকারে বলা আছে এখানে। 6.6-এ কি বলা আছে দেখেন। Also, the consequence of the recognition of the fair value of the identifiable asset acquired and the liabilities assumed by the acquirer at the acquisition date are that, তার মানে হচ্ছে গিয়ে এটার কনসিকুয়েন্সটা কি হবে, এই যে আমি অ্যাসেটটাকে আমি ফেয়ার ভ্যালুতে দেখাচ্ছি, তারপরে লাইবিলিটিকে আমি ফেয়ার ভ্যালুতে দেখাচ্ছি, এটার ইম্প্যাক্টটা কি হবে। বলছে দ্য অ্যাকুয়ারার্স কনসিডারেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস শুড ইনক্লুড দ্য অ্যাকুয়ারিজ প্রফিট অ্যান্ড লস ফ্রম দ্য সেম ডেট। তার মানে হচ্ছে আমি যেদিন থেকে অ্যাকুইজিশন করছি সেদিন থেকে আমি কি করব, ওই সাবসিডিয়ারি কোম্পানির যে প্রফিট আছে সেটা আমার প্রফিট হিসেবে দেখাবো। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু বলছে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লাইবিলিটিস অ্যাজিউমড on acquisition form the basis of all subsequent accounting in the considered financial statements, even where the fair values are not incorporated in the acquired single entity financial statements. তার মানে এখানে দেখেন বলা হয়েছে যে আমি ধরেন হচ্ছে গিয়ে আপনার কোম্পানিতে যখন অ্যাসেটটা আমি কিনে নিচ্ছি বা আমি ইনভেস্টমেন্ট করছি আপনার কোম্পানিতে, তখন অ্যাসেটের ভ্যালু আপনার বইতে দেওয়া আছে 100 টাকা, বাট এটার ফেয়ার ভ্যালু হচ্ছে কি 150 টাকা। তাহলে এখন আমি যখন এটাকে অ্যাকোয়ার করে নিলাম, তখন ওই অ্যাসেটটার যে ডেপ্রিসিয়েশন চার্জ হবে কনসিডারেড স্টেটমেন্টে, তখন আমি ডেপ্রিসিয়েশন কি 100 টাকার উপরে বেস করে করবো নাকি 150 টাকার উপরে বেস করে করবো? বুঝতে পেরেছেন কিনা কোশ্চেনটা? যে আমি যে সাবসিডিয়ারি কোম্পানিকে অ্যাকুইজিশন করলাম, ওই বইতে একটা অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে 100 টাকা, বাট আমি যখন এটাকে ভ্যালুয়েশন করলাম তখন দেখা গেল এটার ভ্যালুয়েশন হচ্ছে 150। তাহলে এখন আমি যখন এর পরবর্তী বছরে বা পরে আমি যখন কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, তখন ওই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন ভ্যালু ডিটারমাইন করার সময় আমরা কি বেস ভ্যালুকে 100 ধরবো নাকি 150 টাকা ধরবো? 150 স্যার। হ্যাঁ, 150 টাকা। তো এটাই বলা আছে দেখেন, দ্য ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লাইবিলিটিস অ্যাজিউমড on acquisition form the basis of all subsequent accounting in the considered financial statements. যেমন এখানে বলছে ফর এক্সাম্পল, depreciation should be based on the fair value of property plant equipment which may not be the same as the carrying amount in the acquiree's statement of financial position। কারণ ওর বইতে তো 100 টাকা দেওয়া আছে, বাট আমি যখন ওটাকে ক্যালকুলেট করলাম তখন আমি ধরেছি এটাকে 150 করে। তাহলে আমি যখন ডেপ্রিসিয়েশন ধরবো বা হচ্ছে সাবসিকুয়েন্ট অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট দিব, সবই হচ্ছে কি ওই ফেয়ার ভ্যালুর উপরে বেস করে আমাকে কি করতে হবে, এটাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 6.6 এর বিষয়টা, এই সেকেন্ড পয়েন্ট যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করে রাখেন বইতে। আর একটা হচ্ছে কি আমরা 6.5 থেকে যেটা পড়লাম এই যে এ আর বি, এবং এর সাথে হচ্ছে আম, এর সাথে হচ্ছে কি এই যে পয়েন্ট নোটস 1 and 2, এই দুইটা আপনারা মার্ক করে রাখেন। দেন আমাদের আজকের টপিক যেটা মেইন ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গুডউইল ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। হ্যাঁ, গুডউইল ক্যালকুলেশনটা কিভাবে করব। তো আমরা সেকশন ওভারভিউটাকে একটু পড়ি, মানে ইনিশিয়াল ডিসকাশনটা যেগুলো সারি, তারপরে হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো। প্রথমে বলেছে যে আমরা যখন গুডউইল ক্যালকুলেট করতে যাব, তখন হচ্ছে আমি যে সাবসিডিয়ারি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাম
তার অ্যাসেট এবং লাইবিলিটি এটা আমরা কোন ভ্যালুতে রিকগনাইজ করছি, ফেয়ার ভ্যালু নাকি কস্ট ভ্যালুতে? আমরা যে সাবসিডিয়ারিটাকে অ্যাকুইজিশন করব বা করেছি এটা কোন ভ্যালু? কস্ট ভ্যালুতে। হ্যাঁ, ফেয়ার ভ্যালুতে। ফেয়ার ভ্যালুতে এটা তো অনেকদিন ধরে আমরা পড়ছি যে আমরা যেদিন কিনবো সেই দিন আমি যে ওকে অ্যাসেট গুলো দিচ্ছি সেটারও ফেয়ার ভ্যালু ডিটারমাইন করব, এবং যে অ্যাসেট গুলো এবং লাইবিলিটি গুলো পাচ্ছি সেটারও কি করতে হবে, ফেয়ার ভ্যালুকে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, তো এখন এখানে দেখেন কি বলা আছে যে গুডউইল ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য এক্সেস অফ ফেয়ার ভ্যালু অফ দ্য কনসিডারেশন ট্রান্সফার্ড প্লাস এনি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ওভার দ্য ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লাইবিলিটিস অ্যাজিউম। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আগে আমরা যেভাবে গুডউইল ক্যালকুলেশন করতাম তার থেকে এখনকার গুডউইল ক্যালকুলেশনের ভ্যালুটা একটু প্রসিডিউরটা একটু ডিফারেন্টটা কিরকম? ধর হচ্ছে গিয়ে আমরা আগে ওই যে সাবসিডিয়ারি কোম্পানিকে অ্যাকোয়ার করব সেই কোম্পানির আগে নেট অ্যাসেট ভ্যালুটা বের করতাম। তো নেট অ্যাসেট ভ্যালুটা কি? নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে গিয়ে ওর টোটাল অ্যাসেট মাইনাস হচ্ছে টোটাল লাইবিলিটিস। ঠিক আছে, তাহলে আমরা কি বের হবে? নেট অ্যাসেট ভ্যালু বের হবে। তো ধরেন একটা কোম্পানি নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে গিয়ে 100 টাকা, নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে গিয়ে 100 টাকা, আমি ওর 75% কিনে নিলাম। তাহলে আমরা কি করতাম? এই 100 টাকা 75% হচ্ছে গিয়ে 75 টাকা আসে, আমি ধরেন কিনে নিলাম 80 টাকা দিয়ে। তাহলে এই 5 টাকার যে গ্যাপটা, এই 5 টাকা আমরা বলতাম গুডউইল। তাহলে আমি আবার বলছি যে আমি একটা কোম্পানির ফেয়ার ভ্যালুর যদি মেজার করি দেখা গেল ফেয়ার ভ্যালু হচ্ছে নেট অ্যাসেটের ফেয়ার ভ্যালু হচ্ছে 100 টাকা, আমি 75% ইনভেস্টমেন্ট করেছি। তাহলে 100 টাকা 75% আসে হচ্ছে 75 টাকা, তার মানে আমি 75 টাকার অ্যাসেট কিনে নিয়েছি কত টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। তাহলে 5 টাকা হচ্ছে আমার গুডউইল। ঠিক আছে, এটা হচ্ছে আগের ক্যালকুলেশন। বাট এখনকার ক্যালকুলেশনে এটা একটু চেঞ্জ এসেছে। চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে আমার কনসিডারেশন এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট গ্রুপের কনসিডারেশন দুইটাকে যোগ করে দেন হচ্ছে টোটাল নেট অ্যাসেট ভ্যালু আমরা মাইনাস করবো, ওই কোম্পানির টোটাল নেট অ্যাসেট ভ্যালুটা মাইনাস করে দেবো। ফলে গুডউইলের ভ্যালুয়েশনের মধ্যে কি আসবে? একটু চেঞ্জ আসবে। ঠিক আছে, তো আমরা এটা পরে দেখছি। বাট মেইন কথা যেটা সেটা হচ্ছে আমরা যে অ্যাসেটটা ওকে দিচ্ছি আর হচ্ছে যে অ্যাসেটটা পাচ্ছি এইটার মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে, পজিটিভ ডিফারেন্স, দেন এটাকে আমরা বলছি কি গুডউইল। আচ্ছা, দেন বলছে দেখেন এখানে goodwill acquired in a business combination should be recognized as an intangible asset in the consolidated statement of financial position। তার মানে আমি যে consolidated statement of financial position তৈরি করছি সেখানে শুধুমাত্র গুডউইলটা কি আসবে? এখানে আসবে, এবং হচ্ছে এটা আমরা ইনটেনজিবল অ্যাসেট হিসেবে শো করব। ঠিক আছে, ইনটেনজিবল অ্যাসেট হিসেবে শো করব। কিন্তু আমি যখন ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করবো, দ্যাট মিনস প্যারেন্টেড এবং সাবসিডিয়ারি, সেখানে কিন্তু গুডউইল নামে কোনো কিছু আসবে না। শুধুমাত্র যখন আমি কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব তখনই হচ্ছে কি গুডউইলটা আসবে। আর এরপরে দুইটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে। একটা পয়েন্ট হচ্ছে আমাকে গুডউইল কি করতে হবে? প্রতি বছর টেস্ট করতে হবে যেখানে ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা, ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা। তো এখন কোশ্চেন হচ্ছে ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায়, অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায়, আপনারা জানেন কিনা? অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায়? কেউ কি জানেন অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায়? রিভ্যালুয়েশন করা। না, একটা তো হচ্ছে রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন হলে আবার সেটা ডিভ্যালুয়েশন হতে পারে, কিন্তু অ্যাসেট ধরুন হচ্ছে কি আমি একটা অ্যাসেট চিন্তা করেছিলাম যে এটা আমার মানে 10 ইয়ার সার্ভিস দিবে, but হচ্ছে কি টেকনোলজি চেঞ্জ বা হচ্ছে অন্য কোনো কারণে দেখা গেল যে এটা থেকে যে বেনিফিট আমার পাওয়ার কথা ছিল সেটা আমি কি ওখান থেকে আর পাবো না। ঠিক আছে, তো যেটা আমি পাবো না তখন যে বছর আমি ডিটারমাইন করলাম যে এটা আমি পাবো না, তখন হচ্ছে কি সেটা আমরা কি করছি, সেটা আমরা হচ্ছে গিয়ে ওই খরচটাকে আমরা ইম্পেয়ারমেন্ট খরচ হিসেবে বলছি, বা ওই লসটাকে আমরা ইম্পেয়ারমেন্ট লস হিসেবে আমরা বলছি। ঠিক আছে, তো এটা অনেক কারণে হতে পারে। মেইন ইস্যুটা হচ্ছে এরকম যে আমার যে বেনিফিট আমরা এক্সপেক্ট করেছিলাম ওই অ্যাসেট থেকে, সেই এক্সপেকটেশন অনুযায়ী যদি বেনিফিটটা কম হয় তাহলে আমরা কি করি, ওই লসটাকে আমরা যে বছর আইডেন্টিফাই করলাম ওই বছর আমরা খরচ হিসেবে শো করি বা লস হিসেবে শো করি, ওইটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট। তো এখন গুডউইলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রতি বছর আমাকে ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু বলেছে if a bargain purchase arises হয়, the measurement of asset acquired and liability assumed should be reviewed। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ধরেন আমি যদি এভাবে আপনাদেরকে বলি যে আমি একটা কোম্পানির অ্যাসেট ইনভেস্টমেন্ট করলাম, আমি করলাম হচ্ছে 100 টাকা, আর ওই অ্যাসেটের যে নেট অ্যাসেট ভ্যালু সেটা হচ্ছে 120 টাকা, মানে আমি যে অংশটা পাচ্ছি সেটার ভ্যালু হচ্ছে 120 টাকা। তাহলে আমি অ্যাসেট পাচ্ছি 120 টাকার, আর আমি ওকে দিচ্ছি 100 টাকা, তাহলে এখানে গুডউইল কত টাকার হবে? গুডউইল কত টাকার হবে?
স্যার একটু কাইন্ডলি রিপিট করা যাবে হ্যাঁ, প্রশ্নটা? আমি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি 100 টাকা, মানে ওর শেয়ারে আমি ইনভেস্টমেন্ট করেছি 100 টাকা। আর ওর কোম্পানির যে নেট অ্যাসেট ভ্যালু সেটার আজকে দিনে ভ্যালু দাঁড়াচ্ছে 120 টাকা। তার মানে আমি 120 টাকার অ্যাসেটটা আমি 100 টাকায় কিনেছি। তাহলে আমার গুডউইল কত টাকা? তাহলে 20 টাকা গুডউইল। স্যার 20 টাকা গুডউইল। আচ্ছা, গুডউইলটা আমরা কখন বলি? গুডউইলটা হচ্ছে যে আমি যে অ্যাসেটটা পাচ্ছি তার থেকে যদি আমি বেশি পেমেন্ট করি, তাহলে বেশি যেটা পেমেন্ট করেছি সেটা হচ্ছে গুডউইল। কিন্তু এখানে তো উল্টাটা হলো, আমি অ্যাসেট পেলাম 120 টাকা, বাট আমি ওকে দিচ্ছি 100 টাকা। তাহলে গুডউইল নাই, এখানে নেগেটিভ তাহলে কি গুডউইল। ব্যাডউইল? হ্যাঁ, তাহলে হচ্ছে ব্যাড উইল না? আচ্ছা, তো এখন দেখেন এখানে বলেছে যদি এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, দেন ইউ হ্যাভ টু রিভিউ অ্যাগেন whether the amount you have determined as fair value of the asset and liability is it correct or not। ঠিক আছে, যে আমরা প্রথমে আবার রিভিউ করব যে আমি অ্যাসেট যেটা আমি অ্যাকোয়ার করলাম এবং লাইবিলিটি যেটা আমি পেলাম, মানে ওর বইতে যে লাইবিলিটি আছে সেই ক্যালকুলেশন গুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। এরপরও যদি আমরা দেখি যে না, আমি ওকে দিয়েছি 100 টাকা বাট আমি পেয়েছি 120 টাকার অ্যাসেট, তাহলে সেক্ষেত্রে বলছে ইফ দ্য বার্গেন পারচেজ রিমেন, এটাকে আমরা বলছি বার্গেন পারচেজ। দ্য গেইন মানে হচ্ছে আমি 120 টাকার অ্যাসেটটা 100 টাকা কিনেছি, তাহলে আমার 20 টাকা গেইন হলো। দেন আমরা কি বলছি, দ্য গেইন শুড বি রিকগনাইজড ইন প্রফিট অর লস ইন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড ইন হুইচ দ্য অ্যাকুইজিশন ইজ মেড। তার মানে এই ক্ষেত্রে আমরা তখন এটাকে গুডউইল তো বলবো না, বা নেগেটিভ গুডউইল আমরা বলবো না। এটাকে আমরা হচ্ছে ওই বছর প্রফিট অ্যান্ড লসের মধ্যে আমরা এটাকে গেইন হিসেবে শো করবো। ঠিক আছে, পার্টিকুলার ওই ইয়ারে আমরা কি করবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, যদি আমরা এরকম পাই দেন আমাকে কি করতে হবে, আগে দেখতে হবে যে আমরা রিভিউ করতে হবে যে আমি ঠিকভাবে অ্যাসেট লাইবিলিটিকে মেজার করেছি কিনা। তারপরে যদি আমি দেখি যে না, অ্যাসেট যেটা পাচ্ছি বা নেট অ্যাসেট যেটা পাচ্ছি তার থেকে আমার কন্ট্রিবিউশন যেটা আমি ওকে দিয়েছি সেটা হচ্ছে কি মিনিমাম বা লেস, তাহলে হচ্ছে কি সেক্ষেত্রে আমরা ওই ডিফারেন্সটাকে ওই বছর গেইন বা লস হিসেবে আমরা শো করবো। ঠিক আছে, গেইন গেইন হিসেবে শো করবো, লস তো না, গেইন হিসেবে শো করবো। আর এটা আমরা দেখাবো প্রফিট আর লস অ্যাকাউন্টের মতো। আচ্ছা, তো এখন আসলে হচ্ছে ক্যালকুলেশন প্রসিডিউরটা আমরা কিভাবে করবো। হ্যাঁ, গুডউইল ক্যালকুলেশনটা কিভাবে আমরা এই করবো। তো আমরা প্রথমে হচ্ছে কি আপনাদেরকে সূত্রটা দেখাই। সূত্রটা হচ্ছে এই যে এটা, একটু মার্ক করে রাখেন, 7.3 সামারি। তো 7.3তে দেখেন এখানে বলা হয়েছে যে আমরা গুডউইলের ভ্যালুটা কিভাবে করব, অথবা হচ্ছে গিয়ে গেইন অন এ বার্গেন পারচেজ এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আমি যে অ্যাসেটটা ওকে দিচ্ছি, মেবি আমি ওকে শেয়ার দিচ্ছি, মেবি আমি ওকে ক্যাশ টাকা দিচ্ছি, বা আমি বন্ড দিচ্ছি, তাহলে আমি যাই দেই না কেন এটার ফেয়ার ভ্যালু আমাকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, ফেয়ার ভ্যালু আমরা ডিটারমাইন করলাম। ডিটারমাইন করার পরে এর সাথে আমরা কি করব, আমি ধরেন হচ্ছে কি ওই কোম্পানির 80% শেয়ার কিনে নিয়েছি, তাহলে বাকি 20% এটাকে আমরা কি বলছি, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাহলে ওর অংশটাও কি করবো আমরা এখানে শো করবো, মানে টোটাল ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমার কন্ট্রিবিউশন এট ফেয়ার ভ্যালু, আর হচ্ছে ওর কন্ট্রিবিউশন নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে অংশটা ওই কোম্পানিতে, সেটা আমরা কি করবো এখানে নিয়ে আসবো। তো এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অ্যাকুইজিশন পয়েন্টে ওর ভ্যালু কত, সেটা হচ্ছে গিয়ে ওই তারিখে যেদিন আমি হচ্ছে অ্যাকুইজিশন করছি ওই তারিখে আমি যে কোম্পানিকে অ্যাকুইজিশন করব তার যে অ্যাসেট, নেট অ্যাসেট, তার ফেয়ার ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। ফেয়ার ভ্যালু ডিটারমাইন করার পরে আমি যদি 80% করি, তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অংশ কতটুকু, শেয়ার কতটুকু, 20%। তাহলে নেট অ্যাসেটের 20% হচ্ছে কি এখানে আসবে। ঠিক আছে, এখন নেট অ্যাসেট আমরা কিভাবে ডিটারমাইন করবো, ওর ক্যারিং ভ্যালুতে নাকি হচ্ছে কি ফেয়ার ভ্যালুতে? এটা হচ্ছে ফেয়ার ভ্যালুতে। ঠিক আছে, তাহলে ওর যে ফেয়ার ভ্যালু তার হচ্ছে গিয়ে ওর যে অংশ নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে অংশটা সেটাকে মাল্টিপ্লাই করে দেন আমরা কি করবো, এই অংশটা বের করবো। এটা একটু মনে রাখেন, আমরা দেখাচ্ছি যে কিভাবে আসলে হয় এগুলো। দেন আমরা এখান থেকে মাইনাস করবো হচ্ছে ওর যত ট্যানজিবল এবং ইনট্যানজিবল অ্যাসেট আছে বা অন্যান্য আদার অ্যাসেট আছে সবগুলোর আমরা ফেয়ার ভ্যালু বের করবো। ওর যত লাইবিলিটি আছে সেই লাইবিলিটির আমরা কি করবো, ফেয়ার ভ্যালু বের করবো। ইভেন ওর যদি কোনো কন্টিনজেন্ট লাইবিলিটি থাকে সেটা আমরা কি করবো, বের করবো। বের করার পরে অ্যাসেট গুলো যোগ করবো আর লাইবিলিটি গুলো মাইনাস করবো। তাহলে মাইনাস করলে আমার কি বের হবে, ওই কোম্পানির টোটাল নেট অ্যাসেটটা বের হবে, নেট অ্যাসেট। দেন এই যে আমার কন্ট্রিবিউশন আর নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কন্ট্রিবিউশন এই দুটো যোগ করার পরে ওর যে আপনার টোটাল ফেয়ার ভ্যালু ওই কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি, সেটা মাইনাস করার পরে যদি কোনো এক্সেস অ্যামাউন্ট থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে গুডউইল, আর যদি কোনো ডেফিসিট থাকে সেটাকে আমরা বলবো কি গেইন অন এ বার্গেন পারচেস। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমাকে বের করতে হবে। তো এখন আমরা একটু দেখি যে এই ক্যালকুলেশনটা আসলে কিভাবে করতে হবে। তো আপনারা দেখেন পেজ নাম্বার হচ্ছে 512, এর মধ্যে দেখেন গুডউইল ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 4 দেওয়া আছে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 4। হ্যাঁ, তো ইন্টারেক্টিভ কোশ্চেন 4 এর মধ্যে দেখেন আমাদের ডাটাগুলো আমরা আগে পড়ি, বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে
P PLC pays 10,000 to buy 75% of the share capital of S Limited. তাহলে আমরা কি করছি, ওর 75% আমি কিনে নিব। তো কত টাকা দিয়ে কিনে নিচ্ছি, 10,000 টাকা নিয়ে আমি কিনে নিচ্ছি, ওর শেয়ার আমি ইনভেস্টমেন্ট করতেছি। আর এছাড়া ওর যে আদার যে ডাটাগুলো আছে সেটা আমাদের এখানে দেয়া আছে। সেটা হচ্ছে ওর অ্যাসেট হচ্ছে 16,000, আর শেয়ার ক্যাপিটাল হচ্ছে 1,000, আর রিটেন আর্নিংস হচ্ছে 11,000। তাহলে টোটাল ইকুইটি দাঁড়াচ্ছে 12,000, আর লাইবিলিটি হচ্ছে 4,000। তার মানে টোটাল লাইবিলিটি এন্ড ইকুইটি হচ্ছে 16,000, আর টোটাল অ্যাসেট হচ্ছে 16,000। তাহলে এখন আমি অ্যাকুয়ার করেছি 75%, তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অংশ কতটুকু? 25%. উল্টা করে দেন, 25%, রাইট। আচ্ছা, তো এখন আমি যে 25% নিচ্ছি, তো এখন দেখেন এডিশনাল আরেকটা ইনফরমেশন এখানে দিয়েছে। দ্য ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটিস অ্যাজিউম বাই পিএলসি ওয়ার ইকুয়াল টু দ্য ক্যারিং অ্যামাউন্ট। দ্যাট মিনস ফর সিম্পলিসিটি এই অঙ্কে আমরা ধরে নিচ্ছি যে এই যে নেট অ্যাসেট, হ্যাঁ, এই কোম্পানি নেট অ্যাসেট কত টাকা, টোটাল অ্যাসেট মাইনাস হচ্ছে টোটাল লাইবিলিটি, তাহলে নেট অ্যাসেট কত, 12,000 টাকা। তো বলা হচ্ছে যে এই অল অ্যাসেট এবং লাইবিলিটি এটার যে ভ্যালুটা দেওয়া আছে, ক্যারিং ভ্যালু এবং ফেয়ার ভ্যালু দুইটাই সেম। তাহলে আমাদের কাছে মানে ইনফরমেশনটা হচ্ছে যে যেহেতু দুইটাই সেম, তাহলে আমরা নেট অ্যাসেট ভ্যালুটা কিভাবে বের করবো, ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট ভ্যালু অফ দ্য সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমরা কি করবো, এই অ্যাসেট থেকে লাইবিলিটি মাইনাস করবো, মাইনাস করলে আমাদের নেট অ্যাসেট ভ্যালু থাকতেছে 12,000। তাহলে এই 12,000 এর 25% হচ্ছে কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমাদেরকে ডাটা ফিল আপ করতে বলেছে যে কনসিডারেশন ট্রান্সফার আমরা ওকে কত টাকা দিয়েছি। তাহলে আমরা ওকে দিয়েছি হচ্ছে কি, এই যে প্রথমে বলা ছিল 10,000 টাকা, এই যে 10,000 টাকা, সরি, এই যে এখানে বলা ছিল 10,000 টাকা। একটা মিনিট, হ্যাঁ, এই যে দেখেন এখানে হচ্ছে 10,000 টাকা দেয়া ছিল। আর তাহলে আমি ক্যালকুলেশনের মধ্যে পেলাম যে কনসিডারেশন ট্রান্সফার এটা হচ্ছে গিয়ে আমার দিক থেকে 10,000 টাকা। এখন আমাকে বের করতে হবে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে অংশটা সেটার ভ্যালু কত। তাহলে সেটার ভ্যালু বের করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে তারিখে আমি পারচেস করেছি ওই দিন নেট অ্যাসেট ভ্যালুর তার যে শেয়ারের অংশটা সেই দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা অ্যাকুইজিশন যেদিন করেছি সেই দিন নেট অ্যাসেট ভ্যালুর ছিল হচ্ছে 12,000 টাকা। তাহলে 12,000 টাকার 25% সে পাবে, তাহলে কত টাকা আসবে, 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে 12,000, সরি 10,000 টাকা আমি দিলাম, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্টের টোটাল ভ্যালু হচ্ছে 3,000 টাকা। তাহলে টোটাল ভ্যালু কত আসলো, 13,000 টাকা। আচ্ছা, সেখান থেকে আমরা মাইনাস করব ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটি অ্যাজিউমড। তার মানে কত টাকার আমি অ্যাসেট পেয়েছি টোটাল। তো আমরা নেট অ্যাসেট পেয়েছি টোটাল, দেখেন 16,000 টাকা, যদিও তার টোটাল অ্যাসেট ভ্যালু, বাট তার লায়াবিলিটি হচ্ছে 4,000। তাহলে আমার নেট অ্যাসেট হচ্ছে গিয়ে কত, 12,000। তাহলে আমরা এখানে ভ্যালুটা কত দেখাবো, এই যে লেস ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটি অ্যাজিউমড এট অ্যাকুইজিশন, সেটা হচ্ছে কত, 12,000। তাহলে আমার কনসিডারেশন এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কনসিডারেশন মিলে টোটাল ভ্যালু আসে 13,000 টাকা, আর আমি যে অ্যাসেটটা আজকে পাচ্ছি সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 12,000 টাকা। তাহলে গুডউইল কত টাকার হবে, 1,000. 1,000, রাইট। তাহলে গুডউইল হচ্ছে 12,000 টা কিভাবে ক্যালকুলেট করছেন আবার যদি বলতেন। 12,000 টাকা হচ্ছে এই যে আমার যে সাবসিডিয়ারি কোম্পানি আমি অ্যাকোয়ার করলাম তার টোটাল নেট অ্যাসেট ভ্যালু কত। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 16,000 আর ওর লাইবিলিটি হচ্ছে 4,000। তাহলে 16,000 থেকে 4,000 মাইনাস করলে ইকুইটির পার্ট থাকে কত, 12,000। আমি এইভাবেও করতে পারি, অথবা কি আপনি টোটাল ইকুইটির যে অংশটা সেটাই হচ্ছে কি আমার জন্য নেট অ্যাসেট ভ্যালু। থ্যাংক ইউ। আচ্ছা, তো এরপরেরটা আমরা যদি একটু দেখি, পরেরটা কি ইনফরমেশন, এটা দেখেন আর একটু ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই। সেটা হচ্ছে Kelly PLC acquired 75% of Eclipse PLC on 1st July 2007. That means আমরা জুলাইয়ের 1 তারিখে একটা কোম্পানি অ্যাকোয়ার করেছি। তো কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছি, আমি করেছি হচ্ছে 75%, আমি 75% অ্যাকোয়ার করেছি। আচ্ছা, তো এখন অ্যাকোয়ার করতে গিয়ে আমি ওকে কি কি দিয়েছি, আমি ওকে দিয়েছি হচ্ছে 5 মিলিয়ন শেয়ার দিয়েছি আজকে, যে 5 মিলিয়ন শেয়ারের বুক ভ্যালু হচ্ছে 25 পেন্স, কিন্তু মার্কেট ভ্যালু হচ্ছে 60 পেন্স, মার্কেট ভ্যালু হচ্ছে 60 পেন্স। এবং এই শেয়ারটা ইস্যু করতে গিয়ে আমার 10,000 টাকা এডিশনাল খরচ হয়েছে, ইস্যু কস্ট আমার 10,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এরপরে আবার যেটা আমি ওকে দিয়েছি সেটা হচ্ছে ওকে আমি 1 মিলিয়ন ক্যাশ দিয়েছি এই একই দিনে 1 জুলাই।
আর এরপরে ওকে আরেকটা বিষয় বলেছি আমি, সেটা হচ্ছে কি ওকে আমি আফটার 1 ইয়ার, দ্যাট মিনস 1 জুলাই 2008, আজকে তো হচ্ছে 2007, তো 2008-এ গিয়ে আমরা ওকে আরো 1 মিলিয়ন শেয়ার দিব। এবং সেই শেয়ারের বুক ভ্যালু হচ্ছে কত, 25 pence। এখন আমি এগুলো হচ্ছে ওকে দিয়েছি বা দিব, এটা বলেছি। আর ওর যে অ্যাসেট গুলো আমি পাবো, মানে ওর বইতে যে অ্যাসেট গুলো আছে সেটা দেখেন বলা আছে কি, দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ নেট অ্যাসেট অ্যাজ শোন ইন দ্য সেভেন অফ ফিনান্সিয়াল পজিশন এট of Eclipse PLC at 1st July 2007 was 3.628 million। তার মানে 36,28,000 টাকা হচ্ছে কি ওর নেট অ্যাসেট ভ্যালু। তো নেট অ্যাসেট ভ্যালু মানে কি, অ্যাসেট থেকে লাইবিলিটি মাইনাস করার পরে যে অংশটা সেটার কথা বলছে। তো এখন এটা আপনি যখন করতে গেলেন, ভেরিফাই করতে গেলেন, তখন দেখা গেল দ্য ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লাইবিলিটি অ্যাজিউম বাই কেলি পিএলসি ওয়ার ইকুয়াল টু দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ ইক্লিপস লিমিটেডস নেট অ্যাসেট উইথ দ্য এক্সেপশন অফ এ কন্টিনজেন্ট লাইবিলিটি। তার মানে হচ্ছে এখানে ও যে অ্যাসেট এবং লাইবিলিটি দেখিয়েছে, মানে নেট অ্যাসেট ভ্যালুটা দেখিয়েছে সেটা হচ্ছে 3.68, বাট আমরা নোটস থেকে জানতে পারলাম ওই কোম্পানির যে ওখানে একটা কন্টিনজেন্ট লাইবিলিটি আছে, যে কন্টিনজেন্ট লাইবিলিটির ক্ষেত্রে তারা এস্টিমেট করেছে যে এটার ভ্যালু হচ্ছে 2 মিলিয়ন, 2 মিলিয়ন পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম। বাট আপনি যখন এটাকে আরো ভেরিফাই করেছেন, ফার্দার রিএস্টিমেট করেছেন, রিলায়েবলি এস্টিমেট করেছেন, তখন দেখা গেল যে না, এটা 2 মিলিয়ন না রেখে আপনি 2 লাখ রাখলেই হবে। ঠিক আছে, 2 লাখ রাখলেই হবে। তাহলে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি, যে ওর নেট অ্যাসেট ভ্যালু ওর বই অনুযায়ী, বুক ভ্যালু অনুযায়ী, বা বুক ভ্যালু না সরি, ফেয়ার ভ্যালু অনুযায়ী সেটা হচ্ছে 3.628 মিলিয়ন। বাট ও এস্টিমেট করেছে নোটস এর মধ্যে যে ওর একটা কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যারাইজ করতে পারে, সেটার ভ্যালু হতে পারে 2 মিলিয়নের মতো। বাট আমি যখন এস্টিমেট করলাম, রিলায়েবলি এস্টিমেট করলাম, আমার কাছে মনে হচ্ছে যে ইট শুড বি 2 লাখ। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশন। তাহলে এখন আমি যে ওকে টাকাটা দিলাম, আমি যে ওকে অ্যাসেট শেয়ার গুলো দিলাম প্লাস টাকা দিলাম, এটার আজকে দিনে ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করবো? তাহলে এখন দেখেন, আমরা ফার্স্ট যাই হচ্ছে ওকে আমি কি দিয়েছি, শেয়ার দিয়েছি 5 মিলিয়ন শেয়ার। তাহলে 5 মিলিয়ন শেয়ার ইন্টু 25 pence বুক ভ্যালু, বাট মার্কেট ভ্যালু হচ্ছে 60 pence। তো আমরা যেদিন দিয়েছি শেয়ারটা, এদিন কোন ভ্যালুতে আমরা ডিটারমাইন করবো, 25 pence নাকি 60 pence? কোন ভ্যালুতে রেকর্ড করবো আমরা, ওই দিনের ফেয়ার ভ্যালু নাকি ওই দিনের মার্কেট ভ্যালু? এটা আমরা কিন্তু অনেকবার পড়ে এসেছি এর আগে। তার ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালুতে। Right. ওই দিন আমরা ফেয়ার ভ্যালুতে রেকর্ড করবো। এখন তাহলে আপনি বলেন যে 100 টাকা শেয়ার আপনি 120 টাকায় সেল করেছেন মার্কেটে, তাহলে এই 20 টাকাকে আমি কি বলবো? আমরা অ্যাডভান্স গুডউইল বলবো। তার ফেয়ার না। ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। না, শেয়ার প্রিমিয়াম বলতাম না? 10 টাকা শেয়ার আমি ও, যদি হ্যাঁ, স্যার। 12 টাকায় হ্যাঁ, premium, করি, 20 টাকা বিক্রি করি, দ্যাট মিন ফেয়ার ভ্যালু মানে ওটার যে বুক ভ্যালু তার থেকে বেশি দামে বিক্রি করলে এটা কোথায় চলে যায়, প্রিমিয়াম। হ্যাঁ, এক্সট্রা অ্যামাউন্ট হচ্ছে প্রিমিয়ামে চলে যাচ্ছে। তো আমি 25 টাকার শেয়ারটা বা 25 পেন্সের শেয়ারটা আমি কি করছি, 60 পেন্সে আমি সেল করেছি। তাহলে এটা হচ্ছে কি এক্সট্রা যে অ্যামাউন্টটা 35, এটা হচ্ছে কি আমার জন্য শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম। আর এই 25 পেন্স যেটা, সেটা হচ্ছে আমার জন্য কি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, এখন হচ্ছে ইস্যু কস্ট। ইস্যু কস্টটা আমরা কি করবো, ইস্যু কস্ট হচ্ছে কি আমরা শেয়ার প্রিমিয়াম বাবদ যে টাকাটা পাচ্ছি সেটার সাথে কি করবো, অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, শেয়ার প্রিমিয়াম বাবদ যে টাকাটা পাচ্ছি তার সাথে আমরা অ্যাডজাস্ট করবো, সেটা পরে আসতেছি। এরপরে আসেন যে এই যে 1 মিলিয়ন ওকে আমি দিচ্ছি, এটা কি আজকে দিচ্ছি নাকি 1 বছর পরে দিচ্ছি? এটা আজকে কিনেছি, আজকেই দিয়ে দিচ্ছি 1 মিলিয়ন, তাহলে এটাকে কি আর ডিসকাউন্টিং করার দরকার আছে? না স্যার। ডিসকাউন্টিং করার দরকার নেই। আচ্ছা, থার্ড ইস্যু, সেটা হচ্ছে আমরা ওকে 1 বছর পরে আমরা হচ্ছে 1 মিলিয়ন শেয়ার দিব, এবং যার বুক ভ্যালু হচ্ছে গিয়ে আমার বইতে 25 pence। তাহলে এখন এই যে 1 বছর পরে শেয়ারটা দিব, এটার কি এটার ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করি? এটা কি আমি 25 pence ধরবো নাকি 60 pence ধরবো ভ্যালুটা? 1 বছর পরে দিব, সেটার ভ্যালুটা কি ধরবো? 25। না, আমরা পড়েছিলাম, দেখেন আমরা পড়েছিলাম যে আমি যেদিন অ্যাকুইজিশন করব, সেটা টাকাটা আমি যেদিনই দেই না কেন বা অ্যাসেটটা আমি যেদিনই দেই না কেন, যে তারিখে আমি দিব সেই তারিখের হচ্ছে কি ফেয়ার ভ্যালুতে আমাকে ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে পেজ নাম্বারটা দেখে বলছি, দাঁড়ান। এই যে পেজ নাম্বার হচ্ছে 503। হ্যাঁ, পয়েন্ট হচ্ছে 5, মেজারিং দ্য কনসিডারেশন ট্রান্সফার। এটার মধ্যে একটু দেখতে পারেন, আমরা একটু দেখতে হবে। হ্যাঁ, মানে একটু পরে আমরা দেখবো 503-তে। তো তার আগে বলে রাখি যে সেটা হচ্ছে কি যে আমরা যে অ্যাসেটটা দিচ্ছি সেটা কি করব, যে তারিখে দিচ্ছি সেটা সেই দিনের ফেয়ার ভ্যালুতে আমরা কি করবো, ডিটারমাইন করবো, যদিও দিচ্ছি কবে, 1 বছর পরে। আচ্ছা, তো আমরা এখানে আগের মতোই যে 25 পেন্স হিসেবে আমরা শেয়ার ক্যাপিটাল দেখাবো, আর এক্সট্রা যে টাকাটা আমরা করছি মানে মার্কেট ভ্যালু 60 পেন্স, সেটাকে আমরা কোথায় দেখাবো, সেটা হচ্ছে শেয়ার
প্রিমিয়াম হিসেবে শো করবে। প্রিমিয়াম। হ্যাঁ, এখন দেখেন 503-তে কি বলা ছিল? 503-তে আচ্ছা, আরেকটা কথা, এই যে আমি ওকে শেয়ারটা 1 বছর পরে দিব, এটা কি আমাকে ডিসকাউন্ট করতে হবে আজকের দিনে? তো করতে হবে। আচ্ছা, 503-তে কি বলা আছে দেখেন, এই যে টেবিলটা ছিল 503 ডেফার্ড কনসিডারেশন, শেয়ারের ক্ষেত্রে এক ধরনের আর ক্যাশের ক্ষেত্রে এক ধরনের। বলছে ক্যাশের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু ইজ মেজার্ড এট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যামাউন্ট পেয়েবল মেজার্ড বাই অ্যাপ্লাইং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট। তাহলে বলা হয়েছিল ক্যাশ দিলে আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ডিসকাউন্ট ইট, মানে 1 বছর পরে যদি নেন সেটা আজকে দিনে ডিসকাউন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। কিন্তু শেয়ারের ক্ষেত্রে কি বলা আছে দেখেন, ফেয়ার ভ্যালু শুড বি মেজার্ড এট দ্য অ্যাকুইজিশন রেট মার্কেট প্রাইস। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ইস্যু হচ্ছে এই যে আমি, তার মানে হচ্ছে কি ডিসকাউন্ট করতে হবে না। সেকেন্ড ইস্যু হচ্ছে এই যে আমি ওকে শেয়ারটা দিব 1 বছর পরে, এটাকে আমরা শেয়ার ক্যাপিটাল হিসেবে শো করবো নাকি হচ্ছে শেয়ার টু বি ইস্যুড হিসেবে শো করতে হবে? কি বলা ছিল এখানে 5.3-তে? শেয়ার টু বি ইস্যু। শেয়ার টু বি ইস্যুড। তাহলে এটা কিন্তু আমরা শেয়ার ক্যাপিটাল হিসেবে শো করবো না, আমরা কি হিসেবে শো করবো? শেয়ার টু বি ইস্যুড নামে আমরা শো করবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে আমরা অ্যামাউন্টটা বের করে ফেলি, যে আমরা যে ওকে এই টাকাটা দিচ্ছি, যে কনসিডারেশন আমরা স্যাক্রিফাইস করছি সেটার ভ্যালুটা কত। তাহলে সেটার ভ্যালুটা হচ্ছে গিয়ে 5 মিলিয়ন ইন্টু হচ্ছে 60 পেন্স, দেন হচ্ছে 1 মিলিয়ন, আর একটা হচ্ছে 1 মিলিয়ন ইন্টু হচ্ছে 60 পেন্স। তাহলে দেখেন এখানে আমরা যদি অ্যামাউন্টটা বের করার চেষ্টা করি, যে এখানে কনসিডারেশন ট্রান্সফার, তাহলে আমরা শেয়ারের ভ্যালু কত দেখাবো এখানে? 5 মিলিয়ন ইন্টু 60 পেন্স কত আসে? 3 মিলিয়ন মেবি। মাল্টিপ্লাই করে বলেন কত আসে? স্যার 3 মিলিয়ন। 3 মিলিয়ন। আচ্ছা, সবাই কি পেরেছেন কিনা? আমরা শেয়ার হিসেবে দিচ্ছি কত ওকে? 5 মিলিয়ন শেয়ার ইন্টু 60 পেন্স, তার মানে কত? 3 মিলিয়ন। ক্যাশ কত টাকা দিচ্ছে? 1 মিলিয়ন দিচ্ছে। 1 মিলিয়ন। হ্যাঁ, আর শেয়ার টু বি ইস্যুড আমরা ওকে নতুন করে শেয়ার দিব কয়টা? 1 মিলিয়ন শেয়ার। প্রতিটার ভ্যালু কত? 60 পেন্স। তাহলে কত আসে? স্যার 6 লাখ। 6 লাখ। তাহলে কত দাঁড়াচ্ছে দেখেন, 3 মিলিয়ন দ্যাট মিনস 30 লাখ প্লাস হচ্ছে 10 লাখ প্লাস হচ্ছে 6 লাখ। টোটাল কত দিচ্ছি আমরা? টোটাল আমরা দিচ্ছি হচ্ছে 46 লাখ। দেখেন বুঝতে পেরেছেন কিনা সবাই? $46 লাখ বুঝতে স্যার পেরেছেন? বুঝিনি, আবার বলেন। আমি ওকে শেয়ার দিয়েছি কতগুলো শেয়ার? কতগুলো শেয়ার দিয়েছি? শেয়ার দেখেন এই দিয়েছি যে- স্যার 3 মিলিয়ন। না, 5 মিলিয়ন। হ্যাঁ, 5 মিলিয়ন ইনটু 60 পিস। হ্যাঁ, 60 পেন্স। হ্যাঁ, তাহলে কত আসে? 30 লাখ। তাহলে Yes, শেয়ারের sir. ভ্যালু কত? 30 লাখ। ক্যাশ কত টাকা দিয়েছিলাম? 1 মিলিয়ন। এই যে 1 মিলিয়ন বলা আছে, তাহলে আমরা ক্যাশ আমরা এখানে লিখবো কত? ক্যাশ দিয়েছে টোটাল 1 মিলিয়ন। দেন শেয়ার টু বি ইস্যুড, এটা কত ছিল? 1 মিলিয়ন শেয়ার 60 পেন্স করে, তাহলে কত আসে? 60,000, সরি 6 লাখ। 6 লাখ। তাহলে টোটাল কনসিডারেশন কত আসতেছে? ওকে আমি দিব বা দিয়েছি 46 লাখ। 46 লাখ। আচ্ছা, তার সাথে আমরা যোগ করবো কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যাট অ্যাকুইজিশন। ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে ওর যে পার্সেন্টেজ, মানে আমি তো 75% অ্যাকোয়ার করছি, তাহলে ও অ্যাকোয়ার করছে কত, বা ও হোল্ড করছে কত পার্সেন্ট? 25%। 25। আচ্ছা, তাহলে 25 কে আমরা মাল্টিপ্লাই করবো কি দিয়ে? ওই কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু। তো এখন দেখেন নেট অ্যাসেট ভ্যালু দেয়া আছে 3.628, দ্যাট মিনস হচ্ছে 36,28,000। হ্যাঁ, কিন্তু তার মধ্যে 2 লাখের একটা কন্টিনজেন্ট লাইবিলিটি আছে, তাহলে এটা কি আমরা অ্যাডজাস্ট করবো কিনা? তো অ্যাডজাস্ট করবো কি করবো না, দেখেন একটু আগে আমরা যে বললাম যে ওর অল অ্যাসেট স্যার এটা আমরা তো মাইনাস করে দিব না কন্টিনজেন্ট right. লায়াবিলিটি। রাইট। হ্যাঁ, তাহলে আমরা ওর অল অ্যাসেট হচ্ছে আমরা যোগ করে দিব, আর লাইবিলিটি গুলো কি করবো? মাইনাস করবো। তাহলে এখন আমরা বলছি যেহেতু ওর কন্টিনজেন্ট লাইবিলিটি আছে, আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে টোটাল অ্যাসেট থেকে বা নেট অ্যাসেট থেকে। তাহলে আমি কত মাইনাস করবো? 2 মিলিয়ন অর 2 লাখ? স্যার 2 লাখ, যেটা আমি আজকে ডিটারমাইন করছি। যেটা 2 হচ্ছে লাখ, রাইট। 2 লাখ Fair আমরা value। মাইনাস করবো। তাহলে 36 লাখ থেকে যদি আমরা 2 লাখ মাইনাস করি, তাহলে টোটাল নেট অ্যাসেট ভ্যালু কত আসে? 34,28,000। তাহলে Yes, sir. Yes, sir. তার কত পার্সেন্ট হচ্ছে কি সাবসিডিয়ারি হোল্ড করছে? 25। তাহলে এখন সেটা 25%. multiply করেন। হ্যাঁ, 36 লাখ, সরি 34,28,000 34 লাখ।
হ্যাঁ 28,000 কে মাল্টিপ্লাই করা হচ্ছে 25% দিয়ে, তাহলে কত আসে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কনসিডারেশন? সম্ভবত 8,57,000 8,57,000, রাইট। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আসলে হচ্ছে গিয়ে 8,57,000। তাহলে আমার কনসিডারেশন হচ্ছে 46 লাখ, আর ওর কনসিডারেশন ওর মানে ওর কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে 8,57,000। তার মানে টোটাল আমরা দিচ্ছি কত ওকে? 54,57,000। দুইটা যোগ করেন, যোগ করলে কত আসে দেখেন, 54,57,000 আসবে। yes sir সবাই কি ফলো করতে পারছেন কিনা বাকিরা? 54,57,000 আসছে কিনা? আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে ওর যে নেট অ্যাসেট ভ্যালু। হ্যাঁ, তো ওর নেট অ্যাসেট ভ্যালু যদিও বলা ছিল 36,28,000, বাট এর মধ্যে তো 2 লাখ টাকার একটা কি আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি। তাহলে সেটা আমরা কি করবো, সেটা আমরা মাইনাস করবো। তাহলে 36,28,000 মাইনাস হচ্ছে 2 লাখ, তার মানে 34,28,000 হচ্ছে কি আমার টোটাল নেট অ্যাসেট ভ্যালু। তাহলে আমরা ওকে দিচ্ছি টোটাল হচ্ছে 54,57,000, আর হচ্ছে আপনার ওর যে নেট অ্যাসেট ভ্যালু সেটার ভ্যালু দাঁড়াচ্ছে 34,28,000। তাহলে এখন 54,57,000 থেকে যদি নেট অ্যাসেট ভ্যালুটা মাইনাস করে দিই, দেন আমরা গুডউইলের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে গুডউইলের ভ্যালুটা কত আসে? গুডউইলের ভ্যালুটা কত আসে? টোটাল কনসিডারেশন হচ্ছে 54,57,000, আর ওর নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 34,28,000। তাহলে গুডউইল কত? 20,29,000 20,29,000, রাইট। বাকিটা বের করতে পেরেছেন কিনা? 20,29,000 কিভাবে আসলো? স্যার 34,28,000 কি নেট অ্যাসেট ভ্যালু? নেট অ্যাসেট ভ্যালু, হ্যাঁ। আর ওইখান থেকে 2 লাখ মাইনাস করবো না না, কন্টিনিউ। অ্যাকচুয়াল তো ছিল হচ্ছে 36 লাখ, সেখান থেকে আমরা 2 আচ্ছা। লাখ মাইনাস করবো কন্টিনজেন্ট লায়াবিলিটি। তাহলে আমাদের নেট অ্যাসেট ভ্যালু দাঁড়াচ্ছে 34,28,000। তাহলে গুডউইল আসলো হচ্ছে গিয়ে 20,29,000। ঠিক আছে, তো এখন আমরা তাহলে এটার জন্য জার্নালিটি কি দিব, মানে এই যে আমি ওকে ইনভেস্টমেন্ট করলাম এটার জন্য জার্নালিটিটা আমরা কি দিব দেখেন। আমরা এই এই অঙ্কের শুরুতেই, মানে এই যে আপনার ইন্টারেক্টিভ কোশ্চেন 5, এটা শুরুতেই দেখেন এই যে আমাকে ডেবিট ক্রেডিট বলে দিয়েছে, বাট আমরা অ্যাকাউন্ট গুলো লিখবো আর হচ্ছে অ্যামাউন্ট গুলো লিখবো আর কি। তো আমি যে ইনভেস্টমেন্ট করলাম, তাহলে আমরা লিখবো হচ্ছে ইনভেস্টমেন্ট ইন, এই যে এখানে ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট। হ্যাঁ, ডেবিট লিখে রাখেন, মানে কত টাকা সেটা আমরা পরে লিখছি। তাহলে আমরা ডেবিট হবে কি, ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট। আমি ওকে শেয়ার দিচ্ছি, তাহলে শেয়ারের আমি ওকে 5 মিলিয়ন শেয়ার দিচ্ছি, এবং প্রতিটার বুক ভ্যালু হচ্ছে 25 পেন্স। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জার্নালিটি দিব শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, এটার ভ্যালু হবে হচ্ছে 5 মিলিয়ন ইন্টু হচ্ছে 0.25 পেন্স, সরি 0.25, হ্যাঁ 25 পেন্স মানে 0.25। তাহলে সেক্ষেত্রে ভ্যালু আসবে হচ্ছে 12,50,000 টাকা। শেয়ার ক্যাপিটাল হচ্ছে 12,50,000 টাকা। দেন আমি ওকে ইস্যু করেছি, যদিও 25 টাকা হচ্ছে শেয়ারের ভ্যালু, বাট আমি ওকে ইস্যু করেছি 60 টাকা ধরে, 60 পেন্স ধরে। তাহলে সেটা হয়ে যাবে কি আমার জন্য শেয়ার প্রিমিয়াম। তাহলে আমরা শেয়ার প্রিমিয়াম লিখবো হচ্ছে 5 মিলিয়ন শেয়ার ইন্টু হচ্ছে 35 পেন্স। ঠিক আছে, 35 পেন্স, তাহলে আসবে হচ্ছে 17,50,000 টাকা। কিন্তু এই 17,50,000 টাকা এখন লেখার দরকার নেই, কারণ হচ্ছে গিয়ে এখানে আমাকে কি করতে হবে, ওই যে শেয়ার ইস্যু কস্ট, এটা আমরা কি করবো, অ্যাডজাস্ট করবো। শেয়ার ইস্যু কস্ট আমরা অ্যাডজাস্ট করবো। তাহলে আমরা শেয়ার প্রিমিয়াম হিসেবে দেখাবো 17,50,000 মাইনাস হচ্ছে 10,000, 17,40,000 টাকা। তাহলে আবার বলছি, আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখাবো ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 12,50,000 টাকা, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট 17,40,000 টাকা, আর 10,000 টাকা যে আমরা ইস্যু কস্ট করলাম, ইস্যু বাবদ আমরা খরচ করলাম, তাহলে আমার ক্যাশ চলে গেল। তাহলে আমরা আবার কি করবো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 10,000। তাহলে সবগুলো যোগ করলে দেখবেন যে ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট হবে হচ্ছে গিয়ে 30 লাখ। দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা সবাই, বা ফলো করতে পেরেছেন কিনা? স্যার এখানে ক্রেডিট 3টা না? ক্রেডিট 3টা, হ্যাঁ, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম, আর একটা হচ্ছে ইস্যু কস্ট। বা ইস্যু কস্ট তো না, ওটা আমরা ইস্যু কস্টকে তো আর ডেবিট করছি না, আমরা হচ্ছে গিয়ে ক্যাশকে ক্রেডিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3টা আসবে, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, আর হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, আর ডেবিট হচ্ছে ইনভেস্টমেন্ট। অ্যামাউন্ট গুলো যদি আবার বলতেন শেয়ার ক্যাপিটালে কত? ইনভেস্টমেন্ট ডেবিট হচ্ছে 30 লাখ,
ইনভেস্টমেন্ট ডেবিট হচ্ছে 30 লাখ, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে 5 মিলিয়ন শেয়ার ইন্টু 25 পেন্স, দ্যাট মিনস হচ্ছে 12,50,000 টাকা। শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে 5 মিলিয়ন ইন্টু 35 পেন্স, মাইনাস হচ্ছে 10,000, তাহলে 5 মিলিয়ন শেয়ার ইন্টু হচ্ছে 35 পেন্স মাইনাস হচ্ছে 10,000, দ্যাট মিনস 17,40,000 টাকা। আর ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। আর এটার সলিউশন ইসে দেয়া আছে আপনারা, হ্যাঁ, 538 নম্বর পেজে পাবেন, বইয়ের 538 পেজে দেয়া আছে আর কি। তাহলে আমি এটা লিখলাম হচ্ছে শেয়ার ক্যাপিটাল বাবদ যেটা আসবে সেটা আমরা লিখলাম। এরপরে তোকে আমরা ক্যাশও দিয়েছি, তাহলে সেটার জন্য আমরা কি জার্নালিটি দিব? সেটার জন্য আমরা জার্নালিটি দিব হচ্ছে ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা দিয়েছি? 1 মিলিয়ন। তাহলে আমরা এখানে লিখে দিব 1 মিলিয়ন ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1 মিলিয়ন। ঠিক আছে, এরপর হচ্ছে শেয়ার টু বি ইস্যুড। শেয়ার টু বি ইস্যুড এটার ক্ষেত্রে আমরা হচ্ছে আবার লিখবো ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট, কিন্তু শেয়ার কিন্তু এখনো ইস্যু করিনি। তাহলে ওই যে 503 নম্বর পেজ আমরা যেটা পড়ে আসলাম সেই অনুযায়ী আমরা লিখবো হচ্ছে শেয়ার টু বি ইস্যুড ক্রেডিট, মানে আমরা শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করবো না বা শেয়ার প্রিমিয়ামকেও ক্রেডিট করবো না, আমরা এখানে লিখবো হচ্ছে ইনভেস্টমেন্ট এক্লিপস লিমিটেড ডেবিট 6 লাখ আর হচ্ছে লিখবো শেয়ার টু বি ইস্যুড ক্রেডিট 6 লাখ। বুঝতে পেরেছেন কিনা সবাই? মাঝখানটা একবার বলবেন ক্যাশেরটা। এই যে ক্যাশ তো আমি 1 মিলিয়ন দিয়ে দিয়েছি, তাহলে আমরা কি লিখবো? ইনভেস্টমেন্ট ইন এক্লিপস লিমিটেড ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1 মিলিয়ন। এখানে কোনো ঝামেলা নেই, কিন্তু এটা যদি হতো, যদি আমি 1 বছর পরে দিতাম তাহলে কিন্তু আমাকে এখানে ডিসকাউন্ট করে নিয়ে আসতে হতো। ঠিক আছে, তো এটা আমাদের এখানে ঝামেলাটা হয়নি, আমরা যে বছর অ্যাকুইজিশন করেছি ওই বছরে আমরা টাকাটা দিয়ে দিয়েছি। ওকে, দেন হচ্ছে আমরা আমরা তো গুডউইলটা করলাম, যে আমাদের যখন আমরা এক্সট্রা টাকাটা দিচ্ছি তখন সেটাকে আমরা বলছি গুডউইল। বাট গুডউইলের ক্ষেত্রে দেখেন, আমরা গুডউইল অ্যাকুইজিশন করার পরে এটাকে আমার ইম্পায়ারমেন্টের দরকার আছে কিনা, তো আমরা বললাম যে হ্যাঁ, ইম্পায়ারমেন্টের দরকার আছে, প্রতি বছরই আমাকে ইম্পায়ারমেন্ট করতে হবে, ইম্পায়ারমেন্ট টেস্ট করতে হবে। এবং টেস্ট করার পরে আমরা যদি দেখি যে গুডউইলের ইম্পায়ারমেন্ট হয়েছে, দ্যাট মিনস হচ্ছে গুডউইল থেকে আমরা যে বেনিফিট পাওয়ার কথা চিন্তা করেছিলাম তার থেকে কি হবে? কম হবে। তাহলে যতটুকু কম হবে ওটাকে আমরা কি করবো? লস হিসেবে দেখাবো। তো ধরুন হচ্ছে গত বছর লস দেখে আমার গুডউইল ধরুন হচ্ছে কি 100 টাকা, গত বছর আমি ইম্পায়ারমেন্ট করেছি 10 টাকা, এই বছর করবো আরো 5 টাকা, 15 টাকা। তাহলে আমরা এই বছর যখন গুডউইলকে ডিসক্লোজ করব তখন গুডউইলের ভ্যালু দেখাচ্ছি 100 টাকা, আর ইম্পায়ারমেন্ট খরচ আমরা কত দেখাবো? মানে ব্যালেন্স শিট আমরা কিভাবে দেখাবো? আমরা কি 5 টাকা ইম্পায়ারমেন্ট দেখাবো নাকি গত বছরের 10 টাকা সহ টোটাল 15 টাকা দেখাবো? তো বলছে দেখেন, the goodwill should be carried in the estimate of financial position at cost less accumulated impairment losses। তার মানে accumulated impairment loss আমাকে মাইনাস করতে হবে। তার মানে এর আগে যতবার আমি ইম্পায়ারমেন্ট করেছি পুরোটাই কি করতে হবে? আমাকে মাইনাস করতে হবে। এবং আমাকে আরেকটা কাজ করতে হবে যে প্রতি বছর আমরা কি করব? ইম্পায়ারমেন্ট টেস্ট করব। আচ্ছা, তো এখন ইম্পায়ারমেন্ট টেস্ট করলে এটার ইম্প্যাক্টটা কি হবে? যদি আমি দেখি যে হ্যাঁ আসলে হচ্ছে আপনার গুডউইলের ইম্পায়ারমেন্ট হচ্ছে, তাহলে আমরা এটা কোথায় শো করবো এই লসটা? তো বলছে যে ইফ গুডউইল সাফার অ্যান ইম্পায়ারমেন্ট, আমরা কি এটাকে প্রফিট অ্যান্ড লসে দেখাবো, কনসিডারেটেড প্রফিট অ্যান্ড লসে দেখাবো, কনসিডারেটেড নাকি হচ্ছে প্যারেন্টের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবো? এখানে বলেছে দ্য লস উইল বি রিকগনাইজড ইন দ্য কনসিডারেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এবং সাথে সাথে কি করতে হবে? রিটেন আর্নিংস আমাকে কমিয়ে দিতে হবে, যেহেতু আমি প্রফিট অ্যান্ড লস কমাচ্ছি আমাকে রিটেন আর্নিংস এখানে কমাতে হবে আর কি। আচ্ছা, তো এখন একটু আগে দেখেন আমরা যে ক্যালকুলেশনটা করলাম, এই যে গুডউইল ক্যালকুলেশন, এই গুডউইলটা এটা কি শুধুমাত্র আমার গুডউইল নাকি ইনক্লুডিং নন কন্ট্রোলিং ইন্টারেস্টেড গুডউইল সব? স্যার এনসিএ সহজ ছিল। হ্যাঁ, টোটাল মানে আমারটা প্লাস আমার অংশ প্লাস হচ্ছে ওর অংশ। তাহলে গুডউইলের যদি ইম্পায়ারমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কি শুধু আমার গুডউইলের আমার অংশটার ইম্পায়ারমেন্ট করবো নাকি হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে অংশটা আছে সেটারও ইম্পায়ারমেন্ট করবো? দেখেন এখানে কি বলা আছে, কি বলা আছে দেখেন, বলছে দ্য পার্ট অফ দ্য ইম্পায়ারমেন্ট লস উইল বি অ্যালোকেটেড টু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তার মানে তার অংশের মধ্যে যেটা আছে গুডউইল, তার যে অংশটা গুডউইলের সেখানেও কি হবে? ইম্পায়ারমেন্ট হবে। আমি আমারটা শুধু করবো না, তারটারও করবো, যেহেতু আমি আমার বইতে টোটালটাকে দেখাচ্ছি, টোটাল গুডউইলটাকে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড যে ইস্যুটা, যে আমরা যদি
ই করি, বেশি দামে তো পারচেস করলাম, এখন যদি উল্টাটা হয় যে আমরা হচ্ছে কি কম দামে পারচেস করলাম, মানে হচ্ছে কি ওর অ্যাসেটের ভ্যালু হচ্ছে 100 টাকা, আমি কিনে ফেললাম 80 টাকা দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনার ফার্স্ট কাজ হবে কি এটাকে আবার রিভিউ করা, যে আমরা আসলে যেভাবে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি তারপরে দেখি হচ্ছে কি যে ঠিক আছে, তখন হচ্ছে কি যেটা আপনারা বললেন যে ব্যাডউইল বা হচ্ছে কি নেগেটিভ গুডউইল, ওটা আসলে কি তখন আমরা এই নামে ইউজ না করে আমরা হচ্ছে কি এটাকে প্রফিট অ্যান্ড লসে হচ্ছে দেখাবো। ঠিক আছে, ওই বছরই প্রফিট অ্যান্ড লসে আমরা দেখাবো। হচ্ছে ইন সার্টেন সার্কামস্টেন্সেস দ্য প্যারেন্ট মে পাস লেস টু acquire a subsidiary then represented by its share of fair value of the asset acquired and liabilities assumed. These circumstances might include the following. কেন হতে পারে? The subsidiary has a poor reputation or is loss making, it suffers from inherent weakness not reflected in its assets and liability, and the parent company has negotiated a good deal. বলছে a gain on a bargain purchase arises if the fair value of identifiable asset acquired and liability assumed by the acquirer exceed the total of the consideration transferred and the value of the non-controlling interest. ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যেটা পাচ্ছি তার থেকে আমি যদি ওকে কম পেমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে সেটাকে আমরা বলছি এ গেইন অন এ বার্গেন পারচেস। ঠিক আছে, এবং এই গেইন অন এ বার্গেন পারচেস যদি হয়, যদি আমি কখনো খেয়াল করি, তাহলে এখানে ফার্স্ট কাজটা হচ্ছে গিয়ে কি করা, আমি রিভিউ করবো। হ্যাঁ, ওর অ্যাসেট লাইবিলিটির ভ্যালুয়েশন ঠিকভাবে করা হয়েছে কিনা সেটা আমরা রিভিউ করবো। তারপরে যদি দেখি না স্টিল ইট রিমেন্স, দেন হচ্ছে বলা হয়েছে দেন ইট ইজ অ্যাট্রিবিউটেবল টু আ বার্গেন পারচেস, দ্য অ্যাকোয়ারার হ্যাজ ম্যানেজ টু গেট অ্যাওয়ে উইথ পেইং লেস দ্যান দ্য ফুল ভ্যালু ফর দ্য অ্যাকোয়ারি, and the gain should be recognized in profit or loss in the same accounting period as the acquisition is made. তার মানে যে বছর আমি অ্যাকুইজিশন করলাম সেই বছরে আমি কি করবো, এটাকে আমার অ্যাসেট হিসেবে শো করবো। আচ্ছা, এরপরে বাকি যে পয়েন্টটা, যেটা মেবি আজকে এটা দিয়ে শেষ করতে পারি আমরা, সাবসিকুয়েন্ট অ্যাডজাস্টমেন্ট 7.6। ঠিক আছে, তো এখানে কি বলা আছে দেখেন, আপনি একটু পড়েন সবাই। বলছে আমরা যেদিন অ্যাসেটটাকে অ্যাকুইজিশন করব, মানে যেদিন আমি ওর অ্যাসেটটা কিনে নিব বা হচ্ছে কি আমার অ্যাসেটটা ওকে ট্রান্সফার করব, সেদিন হচ্ছে গিয়ে বেশ কিছু আইটেম থাকতে পারে, এলিমেন্ট থাকতে পারে, যেটা হচ্ছে প্রভিশনাল, মানে ভ্যালুটা আমরা প্রভিশনালি ডিটারমাইন করলাম, বাট মানে হচ্ছে এস্টিমেশনের বেসিস আমরা ডিটারমাইন করলাম। ঠিক আছে, তো এখন এই যে এস্টিমেশনটা যদি পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে, গুডউইল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন সেটার ইম্প্যাক্ট আসলে কি হবে? বলছে while every effort should be made to complete the initial measurement of goodwill by the end of the accounting period in which the business combination take place, it may be that in some cases only provisional values can be estimated by that time. মানে provisional value যেগুলো আছে বা estimation যেগুলো আছে ওটা অ্যাকুরেটলি হয়তো আমরা ঠিকভাবে নাও করতে পারি। ঠিক আছে, কিছু কিছু জায়গায় আমাকে কি করতে পারে, আমাকে এস্টিমেশনের বেসিসের উপরে ডিটারমাইন করতে হতে পারে। In such cases, provisional values should initially be used in the calculation of goodwill. তার মানে এই যে provisional value আমরা যেটা পেলাম, ওটাকে আমরা কি করব, goodwill ক্যালকুলেশনে আমরা কনসিডার করব। কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, আমরা যেটা এস্টিমেট করেছি তার থেকে চেঞ্জ হয়েছে, বলছে অ্যাডজাস্টমেন্ট ক্যান বি মেড, আমরা করতে পারি, টু দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লায়াবিলিটি অ্যাজিউমড অ্যান্ড অন কনসিডারেশন ট্রান্সফার মেড উইদিন 1 year অফ অ্যাকুইজিশন ডেট। তার মানে হচ্ছে যে জিনিসটার উপরে বেস করে বা যে ইস্যুটাকে আমরা অ্যাজিউম করে ধরে নিলাম, সেটা যদি উইদিন 1 year অফ অ্যাকুইজিশন যদি এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, উইদিন 1 year অ্যাকুইজিশন যদি চেঞ্জ হয়ে যায়, অফ অ্যাকুইজিশন চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি বলা আছে, টু টেক অ্যাকাউন্ট অফ নিউ ইনফরমেশন অ্যাবাউট কন্ডিশনস দ্যাট এক্সিস্টেড এট দ্য অ্যাকুইজিশন ডেট। তার মানে হচ্ছে গিয়ে এই ইস্যুটা যদি চেঞ্জ হয়ে যায়, আমাকে কি করতে হবে, এটাকে আমাকে ক্যালকুলেশনে আনতে হবে, মানে ফার্দার ক্যালকুলেশন আনতে হবে। কিভাবে আনবো? বলছে সার্চ অ্যাডজাস্টমেন্ট শুড বি ব্যাকডেটেড টু দ্য অ্যাকুইজিশন ডেট। তার মানে আমাকে কি করতে হবে, গুডউইলের ভ্যালুটা রিএস্টিমেট করে আমাকে কি করতে হবে, মেবি চেঞ্জ করতে হবে। দেখেন এখানে বলেছে চেঞ্জেস ইন দিস অ্যামাউন্ট মে দেয়ারফর লিড টু এ রিস্টেটমেন্ট অফ দ্য প্রভিশনাল ভ্যালুস ফর গুডউইল অর দ্য গেইন অন বার্গেন পারচেস অন অ্যাকুইজিশন। তাহলে দুইটা কন্ডিশন এখানে বলেছে, একটা হচ্ছে আমি যে ফ্যাক্টরগুলোর উপরে বেস করে গুডউইল ভ্যালুয়েশন করলাম সেইটা যদি চেঞ্জ হয় উইদিন 1 year, তাহলে আমরা কি করবো, সেই জিনিসটাকে কনসিডার করবো, ফার্দার কনসিডারেশন করবো যে গুডউইলের ভ্যালুটা ঠিকভাবে আমরা কনসিডার করেছে কিনা। ঠিক আছে, তারপরে বলেছে কম্পারেটিভ ফিগারস ফর দ্য প্রিভিয়াস পিরিয়ড শুড বি রিঅ্যাসেটেড অ্যাজ ইফ দিস অ্যাডজাস্টমেন্ট শুড বি মেড। আচ্ছা, এটার বাইরে আরেকটি ইস্যু আছে, ধরেন হচ্ছে কোনো একটা নতুন ইস্যু অ্যারাইজ করলো, যেটা হচ্ছে আমি যেদিন অ্যাকুইজিশন করেছি সেদিন আমি জানতাম না। ধরেন কোনো একটা লাইবিলিটি ছিল যেটা আমি জানতাম না, ফিউচারে অ্যারাইজ করতে পারে,
কন্টিনজেন্ট লাইবিলিটি ও ডিসক্লোজ করেনি, আমিও জানতাম না। তাহলে এখন সেই জিনিসটা আমি পরে জানলাম আফটার 1 ইয়ার বা উইদিন 1 ইয়ার, কিন্তু যেদিন আমি অ্যাকুইজিশন করেছি সেদিন আমি জানতাম না। তাহলে সেক্ষেত্রে ওই কন্ডিশনটাকে আমরা আবার কনসিডারেশনে আনবো কিনা? তো সেখানে বলা হচ্ছে না, যদি আমি যেদিন অ্যাকুইজিশন করেছি ওই দিন যদি ওই ইস্যুটা না জানতাম, বা হচ্ছে এটা যদি 1 বছরের মধ্যে না হয়, তাহলে হচ্ছে গিয়ে কি ওই বিষয়টা আমরা আবার ফার্দার রিস্টেটমেন্টের জন্য আনবো না। ঠিক আছে, মানে গুডউইল ক্যালকুলেশনের জন্য আমরা ফার্দার রিকনসিডার করবো না আর কি। তো এখন এই পয়েন্টগুলোই দেখেন 7.6, এই পয়েন্টটা হচ্ছে কি এখানে এরকম করে বলা আছে। আর এরপরে দেখেন এই যে নোট 1 and 2, এই যে নোট 1 and 2, এই কথাগুলো আপনারা ভালো করে পড়বেন। এই পর্যন্ত যদি আপনারা পড়ে ফেলতে পারেন, আশা করি যে গুডউইল ভ্যালুয়েশনের জন্য যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আর কোনো ইস্যু আপনাদের থাকবে না আর কি। ঠিক আছে, আর এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্টের পার্টটা শেষ করব। আর হচ্ছে এখানে আইফআরএস 10 বলা আছে, আইফআরএস 10 এর আসলে মেইন যে ইস্যুগুলো আছে সেটা হচ্ছে কি আমরা এখান থেকে কভার করার চেষ্টা করবো, হ্যাঁ, মেবি কালকে। এরপরে হচ্ছে কি আমরা এখান থেকে দুই একটা মানে ই করে, মানে আইডেন্টিফাই করে সেলফ টেস্ট কিছু অঙ্ক আছে, প্লাস হচ্ছে কি আপনার ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। তো এখান থেকে যেগুলো যেগুলো একটু কমপ্লেক্স ইস্যু আছে সেগুলো আমরা ক্লাসে সলভ করবো। তাহলে হচ্ছে গিয়ে আশা করি এই চ্যাপ্টার রিলেটেড ইস্যুগুলো নিয়ে আর আপনাদের কোনো প্রবলেম থাকবে না আর কি। স্যার এই চ্যাপ্টারে কি ম্যাক্সিমাম থিওরি? স্যার এই যে 4-5টা ক্লাস তো সব থিওরি পড়ালেন। হ্যাঁ হ্যাঁ, থিওরি গুলো কিন্তু আমি বলেছিলাম তো আপনাদেরকে যে এই থিওরি গুলো হচ্ছে কি আপনার ম্যাথ করার জন্য যে বেসটা দরকার ওই বেসটা হচ্ছে কি ডেভেলপ করে দিচ্ছে। ঠিক আছে, এখানে এই থিওরির মধ্যে আমরা যা পড়লাম সবগুলোই কিন্তু আমার কাজে লাগবে পরবর্তীতে। ঠিক আছে, আর সবগুলো যে থিওরি তাও না, এই যে দেখেন সেলফ টেস্টের মধ্যে আমরা যে থিওরি গুলো পড়লাম সেটার ইমপ্লিকেশনটা কিভাবে করবো আমরা, সেগুলো কিন্তু এখানে সে রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া আছে, তো আমরা সেটা সলভ করবো আর কি, ক্লাসেই সলভ করবো। তাহলে আমরা থিওরি যা পড়লাম তা আসলে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা বুঝতে পারবো এখান থেকে। ঠিক আছে, তাও আজকে এই পর্যন্ত থাক, আমি রোল কল করছি। আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। আচ্ছা, রোল নাম্বার হচ্ছে 137, কি আছেন? রোল নাম্বার 137। স্যার 23 ব্যাচের 137 আছে। স্যার আজওয়াদ প্রেজেন্ট আছে। আচ্ছা, আমি একটু দেখে বলছি। তাসনিম নাহার রিদি আছেন? জি স্যার। আচ্ছা, আপনি একটু থাকবেন এই ক্লাসের পরে। ওকে ওকে ওকে। স্যার আইডি 111 প্রেজেন্ট। এখন শুরু স্যার করি, 45 শুরু করে নিই রোল ডাকা। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বি সেকশন থেকে ক্লাস করছিলাম। আচ্ছা, এটা একটু পরে বলেন, বি সেকশন থেকে। এই সেকশনটা আচ্ছা। শেষ করি আগে। জি হ্যাঁ, স্যার। ওকে, রেসপন্স রোল কল। রোল নাম্বার 127। প্রেজেন্ট স্যার। 127। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তারপরে 27, 35, Present, sir. 45, yes sir 61, present sir 77, yes sir roll number 101, Yes, sir. 127, then 131, 153, Present, sir. 161, 169, present sir 171, present sir then roll number 1, stage batch. Roll number 5, প্রেজেন্ট স্যার। 7, 7, 11, ইয়েস স্যার। then হচ্ছে 19, Yes, sir. 21, present sir 23, প্রেজেন্ট স্যার। 25,
Present, sir. 37, Present, sir. 31, Present, sir. 33, 35, Yes, sir. 41, Present, sir. 45, 51, Present, sir. 53, Yes, sir. 59, Present, sir. 61, Present, sir. 65, Present, sir. 67, Yes, sir. 69, Yes, sir. 75, 75, 77, Present, sir. 79, Yes, sir. 89, Present, sir. 91, Present, sir. 93, 95, Present, sir. 97, Present, sir. 101, 101, 109, Present, sir. 11, Yes, sir. 13, Yes, sir. 15, Yes, sir. 19, Present, sir. 25, Present, sir. 27, Present, sir. 29, 31, 33, Present, sir. 37, Present, sir. Sir, 101. Present. আচ্ছা শেষ Sir, করেছি 129 present. 141, 141, 143, 143, 145, Yes, sir. Sir, 129 present. 141. Sir, Sir, 07 129. present. আচ্ছা 141 প্রেজেন্ট তারপরে Sir, 07. 129, sir. আচ্ছা আলাদা আলাদা করে বলেন আমি তো একবারে শুনতে পাচ্ছি না 07 একটা শুনলাম Sir, 07. আর Sir, 075. 75 Sir, 101. Sir, 045 present. হচ্ছে চ্যাটে রিজন দিয়েছে। Sir, 101. 101 দিলাম মনে হয় Sir, 33 present আছে। Text দিছে। 101 না আচ্ছা Sir, Yes. 129. Thank you, sir. সবাই এখন দিচ্ছেন ওই সময় দিলেন না কেন Sir, 33 present আছে ও chat box এ message দিছে। 33 আচ্ছা ঠিক আছে ওকে আশা করি সবারটা হয়েছে স্যার বি সেকশন হ্যাঁ বি সেকশন দিচ্ছি ওকে আপনারা যারা এই সেকশনে তারা লিভ নিতে পারেন একজন ছাড়া